আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আর আক্রমণ চলবে না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার দেখানো পথে তারেক রহমান হাঁটবেন বলে জনমানুষের প্রত্যাশা। দেশের কল্যাণে খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন মন্তব্য। তারেক রহমান সহ ঢাকার 13টি আসনে 119 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না। এবং প্রতিটি প্রজন্মের হৃদয়ে স্পর্শ করতে পেরেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। মন্তব্য, সাহিত্যের বিকাশে নতুন পাঠক তৈরিতে সৃষ্টিশীলদের প্রতি আহ্বান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তাদেরকে উড়োজাহাজে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর জীবিত আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ওদিকে ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মীর আমিরুল আলমের রিপোর্ট। নিকোলাস মাদুরোর দেশ ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী কারাকাস সহ মিরান্ডা, আরাগুয়া, লা গুয়েরাতে এ হামলা চালানো হয়েছে। কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর আগুন জ্বলতে দেখা গেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্রে চালানো আগ্রাসন অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন নাগরিকদের ভ্রমণ না করতে সতর্ক করে দিয়েছে বোগাটার মার্কিন দূতাবাস। বিবিসি জানিয়েছে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। এর আগে মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। হামলার পর এক ভিডিও বার্তায় দেশজুড়ে সব সশস্ত্র বাহিনী মোতায়েন ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। বলেছেন হামলায় নিহত ও আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। মাদক পরিবহনের অভিযোগে নৌযানে একাধিক হামলার পর যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দেবেন বলে দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি করে আসছিলেন ট্রাম্প। নিকোলাস মাদুরো অবশ্য বলেছিলেন তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্যই এই ষড়যন্ত্র চলছে। 2025 সালে ভেনেজুয়েলার মারিয়া করিনো মাচোদাকে নোবেল শান্তি পুরস্কার ভূষিত করা হয়। মীর আমিরুল আলম, চ্যানেল আই। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের কল্যাণ ও মঙ্গলের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপি নেতাদের প্রত্যাশা, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার দেখানো পথের স্বপ্ন বাস্তবায়ন করবেন তারেক রহমান। শাকের আদনানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভিড়। যত্ন করে বহু বছরের লালন করা অনুভূতি, সম্মান আর ভালোবাসা জানাতে জিয়া উদ্যান প্রাঙ্গণ যেন তাদের জন্য এক আবেগের জায়গায় পরিণত হয়েছে। দেশের প্রতি ভালোবাসা, তার এইগুলো আমাদেরকে আসলে অনেক উজ্জীবিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এমনভাবে সুসংগঠিত করে গেছেন যেই সুসংগঠিতের মাধ্যমে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং দেশ গঠনের জন্য আমরা প্রস্তুত। উনি শক্ত হাতে তার হাল ধরে গত ৪৫ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশা আকাঙ্ক্ষাকে, আদর্শকে সমুজ্জ্বল করেছিলেন। ওনাদের যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেটা ধারণ করে আগামী দিনে যেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে
বাংলাদেশের মানুষের সেবা তো করতে পারি। বেগম জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। উনি মৃত্যুর পরে আমাদের কাছ থেকে দোয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই ওনার, তো সেটুকু করতে পারলাম, এটাই আর কি ভালো লাগা। কবরে জিয়ারত করতে আসছি এবং তার এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছি। আমরা সবাই দোয়া পড়তে আসছি এখানে। মাগফিরাত কামনা করি, উনি জানে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। যে অবদান রেখে গেছেন, গণতন্ত্রের জন্য জেল খেটেছেন, তারপর দেশ ছাড়েন নাই, দেশের মানুষের সাথে ছিলেন, দেশের মাটি ছাড়েন নাই। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হয়েছে শুক্রবার। চলছে দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন রফিকুল বাশার। সরাসরি যাচ্ছি তার কাছে। বাশার, আপনি গুলশান কার্যালয়ে রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। আপনি যেমনটি আমাদের আগের সংবাদে জানাচ্ছিলেন যে সেখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন তারেক রহমানের সাথে দেখা সাক্ষাৎ করতে, এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতারাও তারেক রহমানের সঙ্গে দেখা করছেন এবং শোক বইতেও স্বাক্ষর করছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে, এবং কারা আজ এসেছিলেন স্বাক্ষর করতে এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। ধন্যবাদ মেহেদি। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু সারাদিনই তারেক রহমান গুলশানের এই কার্যালয়ে অফিস করেছেন প্রায় সারাদিনই, এবং এখনও পর্যন্ত এখানে আছেন। আমরা যেমনটি জেনেছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এখানে আছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তারেক রহমানের সাথে দেখা করেছেন। আজকে সারাদিনে কিন্তু বাইরের যে লোকজন, তাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাই শুধু তারেক রহমানের সাথে দেখা করেছেন, এবং আমাদের সাথে যেমনটি ওনারা বলেছেন যে তারেক রহমানের কাছে তারা গত 5ই আগস্টের পরে এখন পর্যন্ত যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, তারপরে অব্যাহতভাবে বিভিন্ন সময় দীপু দাসের হত্যা সহ অন্যান্য যেসব নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে, সেই সব ঘটনাগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তারেক রহমানকে জানানো হয়েছে, এবং তারেক রহমান এই সব বিষয়গুলো সব শুনেছেন, জেনেছেন, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তারা পদক্ষেপ নেবে, এবং নির্বাচনের আগে যে নির্বাচন ইস্তেহার ঘোষণা করা হবে সেই নির্বাচনী ইস্তেহারে তারা এই বিষয়ে সুনির্দিষ্টভাবে প্রস্তাব উপস্থাপন করবে বিএনপির পক্ষ থেকে। এবং তারেক রহমান যেমনটি জানিয়েছেন যে তারা সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যে বিষয়টি, এই শব্দের এই বিভাজনের মধ্যে তারা যেতে চান না, এবং এই বিভাজনের মধ্যে না গিয়ে সকল দেশের মানুষের সবার জন্য, সব মানুষের জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশ গঠনের জন্য কাজ করবেন বলে তারেক রহমান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদেরকে। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা যেমনটি জানিয়েছেন যে তারা তাদের পুরো বিষয়টি তাদের বিভিন্ন সময় নির্যাতনের কথা উপস্থাপন করেছেন, এবং তারা আশ্বস্ত হয়েছেন যে ভবিষ্যতে হয়তো তারা একটা ভালো বা যে সমস্যাগুলো তারা ফেস করছেন, সুরক্ষার বিষয়ে জানিয়েছেন, সেই সবগুলো তারা আর সম্মুখীন হবেন না বলেই তারা মনে করছেন। আমরা এর আগে যেমনটি দেখেছি যে এখানে এসেছিল অ্যাডকোর প্রতিনিধিরা, তারা কিন্তু এখানে যে শোক বই খোলা হয়েছে সেই শোক বইয়ে তারা স্বাক্ষর করেছেন তারেক রহমানকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, এবং তাদের সাথে কিন্তু অ্যাডকোর নেতাদের সাথে কিন্তু তারেক রহমানের সাক্ষাৎ হয়নি, তারা শুধু শোক বইয়ে স্বাক্ষর করেই চলে গিয়েছেন। এই ছিল আমার কাছে শেষ খবর। পরবর্তীকালে যদি আরও কোনো কিছু জানা যায় তো আপনাদেরকে জানিয়ে দেব। মেহেদি। বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম রফিকুল বাশারের সাথে, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কি অবস্থা এবং সেখানে কারা এসেছিলেন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে, সে ব্যাপারে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির সাবেক নেত্রী তাসনিম জিয়ারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জিয়ারা। দিকে ঢাকা 18 আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রিপোর্টে জানাচ্ছেন রোকসানা আমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকেই ঢাকার 13টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ছিল সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। যাচাই বাছাই শেষে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ও অবৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী এস.এম. খালিদুজ্জামান, ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা 8-এ এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে। সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে, এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না, মাফিয়া তন্ত্র কায়েম হবে না। তবে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জিয়ারার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। আমি ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। ঢাকা 19 আসনে এলডিপির প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারওয়ার্দী সহ 10 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একটা জনবান্ধব, একটা উন্নত, একটা শিক্ষিত, একটা স্বাস্থ্যকর, শ্রমিক বান্ধব একটা সাভার গড়ে তুলতে চাই, একসাথে কাজ করে। ঋণ খেলাপির দায়ে স্থগিত হওয়া ঢাকা 18 আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরাসরি অভিযোগ করছি না, কিন্তু আবেদন করছি নির্বাচন প্রভাবিত হয়, নির্বাচনের স্যাংটিটি বিঘ্নিত হতে পারে, তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে, এরকম কোনো কাজ থেকে আমাদের সবার বিরত থাকা উচিত। আরপি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই নিয়ম মানতে পারেননি। একে কালো আইন বলে অভিহিত করেছেন বাতিল হওয়া প্রার্থীরা। 1% এই বিধানটাই অবৈধ। যে আমার প্রার্থীটা অবৈধ ঘোষণা করেছে সেইটা আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে অবশ্যই চ্যালেঞ্জ করব। সন্ধ্যায় গণমাধ্যমকে ব্রিফ করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 174 জনে। আজকে বাছাই শেষে 119টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, 54টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র স্থগিত আছে, উনি সময় চেয়েছেন। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা। 21শে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে ইসি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের 5ম মৃত্যুবার্ষিকী আজ। লেখালেখির সুদীর্ঘ জীবনে বাংলা কথা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এই গুণী। বহু সম্মাননায় ভূষিত এই লেখকের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। তার সাহিত্যকর্ম থেকে নাটকের প্রদর্শনী চলছে চ্যানেল আয়ের পর্দায়। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলা সাহিত্যে মানবিকতা ও মননের বিকাশে যেসব লেখকের ভূমিকা রয়েছে, রাবেয়া খাতুন তাদের অগ্রণী। প্রখ্যাত এই কথা সাহিত্যিককে শ্রদ্ধাভরে স্মরণ করে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের আয়োজন, যেখানে বিভিন্ন প্রজন্মের সাহিত্যজনরা রাবেয়া খাতুনের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন। আধুনিক মনন, তিনি যে কোনো কিছুকে সহজভাবে গ্রহণ করতে পারতেন, মানুষকে ভালোবাসতেন, শ্রেণী, পেশা, ধর্ম, জাতপাত কোনো কিছুর বিভেদ মানতেন না। ভালো মানুষ হলেই তার কাছাকাছি পৌঁছে যেতেন। যে কিছু কিছু মানুষ তার কাজের মধ্য দিয়ে মৃত্যুকে জয় করেন, আসলে তিনি চলে যান শারীরিকভাবে, কিন্তু থেকে যান। রাবেয়া খাতুন সেরকম একজন লেখক।
যেই পোশাকটিকে, যেই সজ্জাটিকে নিজের ব্যক্তিত্বে পরিণত করতে পারবেন, সেটিই তার সাজ। রাবেয়া খাতুন ওই স্বর্ণাভরণ সজ্জিত যে নারী, সেটিকে তার ব্যক্তিত্বে পরিণত করতে পেরেছিলেন। আমাদের মাথার উপর যারা ছাদ আছেন, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, রাহাত খান, এই যে যাদের আমাদের গুণী সাহিত্যিকদের যারা আমরা, রেজিয়া রহমান, আমরা যেন কথা নয় তাদের বইগুলো যেন একটু পড়ার চেষ্টা করি। স্মরণসভায় সাহিত্যের বিকাশে নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে নতুন নতুন পাঠক শ্রেণী তৈরিতে দায়িত্বশীল ও সৃষ্টিশীলদের প্রতি আহ্বান জানান। 65টা জেলায় এরকম একটা করে সেন্টার থাকবে, একই রকম চেহারা, গেলেই বোঝা যাবে এটাই সেই সেন্টার, এটাই সেই রাইটার আর্টিস্টদের সেন্টার। একটা মিথস্ক্রিয়া শুরু হবে, আলোচনা সমালোচনা হবে, নতুন নতুন চিন্তক শ্রেণী প্রকাশিত হবে, পাঠক বেরিয়ে আসবে, এবং সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। আমার সীমিত সামর্থ্য এবং সাধ্যের মধ্যে সেই কাজটা আমি করব, এবং সেখানে সেই প্রত্যেকটি 65টি জেলায় রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধের বই থাকবে। আমাদের পড়ার অভ্যাস গড়ে উঠুক, রাবেয়া খাতুনরা বেঁচে থাকুক, এবং আরও রাবেয়া খাতুন অনুপ্রাণিত হয়ে তৈরি হোক। রাবেয়া খাতুন স্মরণে জীবনী পাঠ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে ট্রাব অস্ট্রেলিয়া। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে মুঠোফোন নিবন্ধন প্রক্রিয়া। NEIR পদ্ধতি এই নিবন্ধন প্রক্রিয়া চালুর পর আটকে ওঠার মতো তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেছেন, একটি IMEI নম্বরের বিপরীতে প্রায় 4 কোটি হ্যান্ডসেট পাওয়া গেছে। নিবন্ধন প্রক্রিয়া যারা নিজের নামে 30-40টি ফোন দেখে ঘাবড়ে যাচ্ছেন তাদের আশ্বস্ত করে তৈয়ব বলেন, আগে ব্যবহৃত ফোনের তথ্য চলে আসায় এই বিভ্রান্তি। শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মুঠোফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ। যোগাযোগ তো বটেই, আর্থিক লেনদেন, শিক্ষা উপকরণ হিসেবেও ব্যবহার হচ্ছে প্রতিদিন। আবার এই মুঠোফোনেই সক্রিয় অপরাধ জগৎ, যেগুলো পারমিট আছে। তাই কর ফাঁকি ও অপরাধ দমনে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। 1 জানুয়ারি থেকে চালু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া NEIR। আমরা দেখতে পাচ্ছি একটা IMEI এর এগেনস্টে, অর্থাৎ বৈধ আন্তর্জাতিক নাম্বারের বিপরীতে আমরা দেখেছি যে প্রায় 3 কোটির বেশি ডিভাইস আছে। এখন এই ডিভাইসগুলো কতটা গত 10 বছরে সঞ্চিত মোবাইল নাম্বার, কতটা IoT ডিভাইস, কতটা কানেক্টেড বা মেশিন টু মেশিন ডিভাইস, এই স্টাডিটা আমাদেরকে করতে হবে। প্রায় 25টার মতো নাম্বার আইডেন্টিফাই হয়েছে, যার বিপরীতে 1 লাখের বেশি ডিভাইস রেজিস্টার্ড আছে। এখন বোঝাই যাচ্ছে যে সাবেক সময়ে এবং বর্তমানে যারা আমদানি করে কিংবা যারা উৎপাদন করেছে তাদের মধ্যে বৈধ IMEI নাম্বার নেওয়ার একটা অনীহা ছিল, যে কারণে একটা জঞ্জাল তৈরি হয়েছে, একটা অনিরাপদ পরিস্থিতি তৈরি হয়েছে। মোবাইল অপারেটররা এ যাবৎকালের সব তথ্য তুলে দেয়, 300 কোটির বেশি তথ্য যুক্ত হয়েছে। তাতে কারো কারো কাছে সিম ও হ্যান্ডসেট দেখাচ্ছে 30-40টির বেশি। অনেক মানুষের মধ্যে বিস্ময় এবং আশঙ্কা আছে যে কেন তার নামে অনেকগুলো ডিভাইস রেজিস্ট্রেশন দেখাচ্ছে। তো সেটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা আসলে গত 10 বছরে ব্যক্তির সিমে যতগুলো ডিভাইস অ্যাক্টিভেট করা হয়েছে প্রত্যেকটা ডিভাইসের ডেটা দেখিয়েছি। তো ধীরে ধীরে হিস্টোরিক ডেটাটা আমরা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে নিয়ে যাব। বর্তমানে যে সচল যে ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা তালিকায় দেখাবো। NEIR পদ্ধতি চালু থাকলেও আপাতত 3 মাসের মধ্যে কোনো ফোন বন্ধ হচ্ছে না বলেও আশ্বস্ত করেন তৈয়ব। ব্যক্তির নামে ডজন ডজন। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। চট্টগ্রামে জাতীয় পার্টির এজেন্টদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলের একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিকেলে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই আন্দোলনকে পুঁজি করে মব ভায়োলেন্সের যে কালচার শুরু হয়েছে তা দেশের জন্য ক্ষতিকর। এমন অবস্থায় নির্বাচনী পরিবেশ অনুকূলে থাকলে নির্বাচনে যাওয়ার কথা বলেন তিনি। দ্রুতই হামলার পেছনে জড়িতদের শাস্তির দাবি জানায় দলের নেতারা। যদি আমাদের প্রতীক হয়ে যায়, যদি আমরা দেখি যে পরিবেশ বদলিয়েছে এবং অনুকূলে আছে, তাহলে আমরা নিশ্চয় নির্বাচন করব। সাথে আমাদের ফ্রন্টে কিছু অন্যান্য দল আছে, তারাও করেছে, মনোনয়নপত্র জমা দিয়েছে, সেগুলো তখন
আমরা একটা সময় যে এটা সিদ্ধান্ত নেব। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঢাকা মেট্রোপলিটন পুলিশের টপ প্রায়োরিটি বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার। শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের বাকি 40 দিন আইনশৃঙ্খলা এবং অন্যান্য বিষয় নিয়ন্ত্রণে রাখতে পারলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ক্র্যাব সদস্যদের গর্বিত সন্তান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। আগামী 40 ডেজ যদি আমরা আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয় যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জাতীয় নির্বাচন। ইয়েমেনের হাদারমাউত প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। আল জাজিরা জানিয়েছে, হামলায় অন্তত 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইয়েমেনের হামলার জেরে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এ পর্যায়ে কৃষি সংবাদ। সুনামগঞ্জের হাওরে শুরু হয়েছে আমন ধান ঘরে তোলার উৎসব। রোপা আমনের সফল মৌসুম নতুন প্রাণের সঞ্চার করেছে হাওরের উঁচু জমিগুলোতে। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। প্রকৃতি সংবাদ। প্লাস্টিকের আগ্রাসনে পরিবেশ যখন হুমকির মুখে, তখন পাটের পণ্য তৈরি করে নতুন সম্ভাবনা তৈরি করেছেন বিশেষ চাহিদা সম্পন্ন নারী উদ্যোক্তা। শরীয়তপুরের সদর উপজেলার ডোমসার গ্রামের আসমা 2012 সালে মাত্র 50,000 টাকা পুঁজি নিয়ে যাত্রা করলেও তার মূলধন এখন প্রায় 50 লাখ টাকা। তার প্রতিষ্ঠানে কাজ করছেন আরও 22 জন নারী। বাণিজ্য সংবাদ। দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে নিয়ে পর্দা উঠল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, এই মেলা নিছক পণ্যের প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের নতুন নতুন উদ্যোগ, উদ্ভাবন ও বাণিজ্যিক উন্নয়নের প্রদর্শনী। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে পূর্ব নির্ধারিত 1 জানুয়ারির পরিবর্তে 3 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলায় এবছর বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া সহ দেশ বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে 324টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, বাণিজ্য মেলার মাধ্যমে দেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হওয়ার পাশাপাশি বহির্বিশ্বেও দেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। এই মেলা বাণিজ্য, শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের অগ্রগতিকে প্রতিফলিত করে। উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরে বাণিজ্য উপদেষ্টা বিভিন্ন প্যাভিলিয়নের পাশাপাশি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্যাভিলিয়ন ঘুরে দেখেন। উদ্বোধনের পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। মেলা চলবে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত হয়েছে পাঠাও সার্ভিস। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতি আরও একবার চ্যানেল আই সংবাদে। ইংরেজি নতুন বছর উপলক্ষে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে রাজধানীর মহাখালীর
স্কাইফলে শুভেচ্ছা ও মতবিনিময় সভা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং মেডিকেল সার্ভিসেস পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার AK মাহবুবুল হক সহ অন্যরা। জানাবো খেলার খবর। যাওয়া যাক অন্যান্য প্রসঙ্গে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। ভেনিজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, আর আক্রমণ চলবে না বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার দেখানো পথে তারেক রহমান হাঁটবেন বলে জনমানুষের প্রত্যাশা। দেশের কল্যাণে খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন মন্তব্য। তারেক রহমান সহ ঢাকার 13টি আসনে 119 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না। এবং প্রতিটি প্রজন্মের হৃদয়ে স্পর্শ করতে পেরেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। মন্তব্য, সাহিত্যের বিকাশে নতুন পাঠক তৈরিতে সৃষ্টিশীলদের প্রতি আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিপের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।